ছাত্রছাত্রী বন্ধুরা, এতদিন ধরে তোমরা পড়াশোনা করে এসেছো তোমাদের পাঠ্যপুস্তক পড়ে, কিন্তু এখন আমরা তোমাদের জন্য এমন ব্যবস্থা করার চেষ্টা করেছি যাতে করে তোমরা একটি বিষয়ের গভীরে গিয়ে সেই বিষয়টি চোখে দেখে ও শুনে খুব সুন্দর ও সহজভাবে বুঝতে পারবে। তোমরা টিভিতে যে জিনিসগুলি দেখো ও শোনো তা খুব সহজেই মনে রাখতে পারো, তাই না? তেমনি আমাদের এই ছবি দেখে ও কথা শুনে তোমরা খুব সহজেই তোমাদের পাঠ্যক্রম বুঝে নিতে পারবে এবং অনায়াসেই বিস্তারিতভাবে মনে রাখতে পারবে। আমাদের এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আমরা দেখব তোমরা এর মাধ্যমে পরীক্ষায় খুব ভালো ফল করছো। এখন আমি ডোনা, আমি বান্টি তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো। আজ আমরা আলোচনা করব প্রাণী কাদের বলা হয়, কত রকমের প্রাণী আমরা দেখতে পাই এবং তাদের কাজ কি। আচ্ছা ডোনা দিদি, প্রাণী কাদের বলে? মনে রাখবে, যাদের প্রাণ আছে এবং যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাদের প্রাণী বলে। দিদি, সব প্রাণী কি এক রকমের? আরে না না, সব প্রাণী এক রকমের নয়। সাধারণত প্রাণীকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি। গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণী। দিদি, গৃহপালিত প্রাণী কাকে বলে? আরে খুব ভালো প্রশ্ন করেছো বান্টি। পশুকে পোষ মানিয়ে নানা কাজে লাগালে তাকে গৃহপালিত পশু বা প্রাণী বলে। মনে হয় সব গৃহপালিত প্রাণী মানুষের উপকার করে। হ্যাঁ, যেমন কুকুর, বেড়াল, গরু, ছাগল, মোষ, ঘোড়া ও উট। এর মধ্যে কিছু কিছু পশু দুধ ও মাংস দেয় মানুষকে। আবার কোনোটি চামড়া দিয়ে মানুষ জামা কাপড়। হ্যাঁ, গরু, বলদ, মোষ, ঘোড়া ও ভেড়াকে দিয়ে মানুষ মাল টানায় এবং জমি চাষ করায়। কোনো কোনো গৃহপালিত পশু আবার মানুষকে পাহারা দেয়, যেমন কুকুর। আবার কোনোটা ইঁদুর জাতীয় প্রাণীদের মারে যারা জমির শস্য খেয়ে ফেলে। বেশিরভাগ গৃহপালিত পশুই স্তন্যপায়ী হয়, অর্থাৎ তারা তাদের মায়ের দুধ খেয়ে বেড়ে ওঠে। আচ্ছা বান্টি, বলো তো কোন কোন পশুর দুধ আমরা খাই?
ডোনা দিদি, আমরা গরু, ছাগল, মোষ এদের দুধ খাই। দুধ থেকে অনেক উপকারী খাবার তৈরি হয়, তাই না? যেমন ছানা, দই, নানা রকমের মিষ্টি, এর মধ্যে রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, জল ভরা আর ক্ষীর, পায়েস তো আছেই, তাই না? দুধ জিনিসটা খুবই উপাদেয়। শীতকালে আমাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সোয়েটার, কম্বল, চাদর। অবশ্যই এই সোয়েটার বা কম্বল তৈরি হয় উল থেকে, এবং এই উল আমরা সংগ্রহ করি ভেড়ার লোম থেকে। ভেড়ার মাংস অবশ্য খুব সুস্বাদু ও উপকারী খাবার। দিদি, এই ভেড়ার লোম কিন্তু আমরা বছরের যে কোনো সময় সংগ্রহ করতে পারি না, কারণ এই উল বা লোম ভেড়াকে প্রচন্ড গরম, বর্ষা বা ঠান্ডা থেকে রক্ষা করে। তাই ভেড়ার গা থেকে প্রচণ্ড শীত, গরম, ঠান্ডা বা বর্ষায় উল বা লোম কাটা হয় না। উল সংগ্রহের সেরা সময় ঠিক শীতের পরই, মানে বসন্তের শুরুতে। ওহো, বলতে তো ভুলেই গেছি, এই উল থেকে খুব দামি দামি কার্পেটও তৈরি হয়। আর এই উল বেশিরভাগ তৈরি হয় রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রে। আর একটা কথা, গৃহপালিত পশু মাল বা ভার দুই বহন করার কাজও করে। হ্যাঁ, যেমন আমরা দেখি গরু বা বলদ চাষের কাজে হাল টানে, গাধা বা ঘোড়া মাল বহন করে। আর মরুভূমিতে উট ছাড়া তো কিছু ভাবাই যায় না। মরুভূমিতে উট মালও টানে, আবার মানুষকেও বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। পশু বা প্রাণী আমাদের কতই না কাজে লাগে, এমনকি এদের বিষ্ঠাও আমাদের কত কাজের। তাই তো, এই কথাটা বলতে তো ভুলেই গেছিলাম। গরুর বিষ্ঠা অর্থাৎ গোবর তো আমাদের কাছে এক মহার্ঘ বস্তুর মতো। গোবর থেকে আমরা সার, ঘুঁটে, গ্যাসের মতো প্রয়োজনীয় জিনিস তৈরি করি। প্ল্যান্টে যখন গোবর থেকে বায়োগ্যাস তৈরি হচ্ছে, তাতে গোবরের মধ্যে যে জ্বালানি শক্তি নিহিত আছে তার ঠিকঠাক ব্যবহার হচ্ছে, এবং গোবর গ্যাস প্ল্যান্ট থেকে যে আধা তরল পদার্থ বেরিয়ে আসছে তা শুকিয়ে নিয়ে মাঠে সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরে বাবা, পশু মরে গেলেও আমাদের কাজে লাগে, কারণ পশুর চামড়া দিয়ে আমরা অনেক রকমের প্রয়োজনীয় জিনিস তৈরি করি, যেমন চামড়ার ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, জুতো। আচ্ছা ডোনা দিদি, কত রকমের, কত আকারের প্রাণী আছে আমাদের এই প্রকৃতিতে, তাই না? আমরা তো খুবই কম জানি এদের সম্বন্ধে। হ্যাঁ বান্টি, তবে বেশিরভাগ পশু, পাখি বা প্রাণীদের বসবাস প্রকৃতিতে। প্রাণীদের মোটামুটি 5 ভাগে ভাগ করা হয়। স্তন্যপায়ী, পাখি,
সরীসৃপ, মাছ, ও পোকামাকড়। স্তন্যপায়ী প্রাণী ও পাখিরা হচ্ছে উষ্ণশনীত, অর্থাৎ এদের রক্ত গরম। উষ্ণশনীত প্রাণীদের নিজের দেহের উত্তাপ ঠিক রাখার ক্ষমতা প্রকৃতি প্রদত্ত। স্তন্যপায়ী প্রাণীরা সরাসরি শিশুদের জন্ম দেয় এবং শিশুরা মায়ের দুধ পান করে বড় হয়ে ওঠে। আর একটা কথা, বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের গায়ে চুল বা লোম থাকে। আর পাখিরা গাছে বা কোনো নিরাপদ স্থানে বাসা বেঁধে তার মধ্যে ডিম পাড়ে, আর এই ডিম ফুটে বাচ্চা জন্ম নেয়। পাখিদের পালক ও চঞ্চু থাকে, তাদের সামনের পা বদলে গিয়ে ডানা হয়েছে। শকুন এবং চিল গাছের উঁচুতে কিংবা পাহাড়ের পাথরের মধ্যে বাসা বানায়, আর পেঁচা গাছের গর্তে। ময়না এবং কাকাতুয়া বাড়ির বা গাছের গর্তে বাসা বানায়। সরীসৃপেরা অনুষ্ণশনীত বা ঠান্ডা রক্তের। বাইরের তাপের পরিবর্তনের সাথে সাথে এইসব প্রাণীর দেহের উত্তাপও পরিবর্তিত হয়। সরীসৃপেরা ডিম দেয় এবং সেই ডিম থেকে শিশু সরীসৃপ জন্ম নেয়। এমনিতে সরীসৃপেরা মেরুদণ্ডহীন, তবে কোনো কোনো সরীসৃপের মেরুদণ্ড আছে বটে। আর পোকামাকড় বা কীটপতঙ্গের কোনো মেরুদণ্ডই নেই। তাদের 3 জোড়া পা আছে। অনেক পোকারই আবার 1 বা 2 জোড়া ডানা আছে। পোকার দেহে আবার 3টি খণ্ড আছে। মানুষ যেমন বাড়ি তৈরি করে বাস করে, তেমন সব প্রাণীরই নিজেদের বাসা বাঁধে নিজস্ব পছন্দের নিরাপদ স্থানে। কেউ বনে বাস করে, যেমন বাঘ, সিংহ, হরিণ, হাতি, জিরাফ, জেব্রা, নীলগাই, আবার কেউ গর্তে বাস করে, যেমন সাপ, ইঁদুর, কাঁকড়া। এরা নিজেদের শত্রুর আক্রমণ থেকে বাঁচতে গর্তে বাসা বাঁধে। বিভিন্ন প্রাণীর খাদ্যের অভ্যাসও বিভিন্ন। কেউ কেউ মাংস খায়, আবার কেউ কেউ উদ্ভিদ, শস্য ইত্যাদি খায়। হ্যাঁ বান্টি, ঠিকই বলেছ। যেমন মানুষ, ইঁদুর, ভাল্লুক, কাক এরা বিভিন্ন রকমের খাবার খায়। এই রকমের প্রাণীদের
সর্বভুক প্রাণী বলে। আবার বন্য প্রাণীরা মাংসাশী বা উদ্ভিদভোজীও হতে পারে, যেমন বাঘ, সিংহ, চিতা, এরা মাংসাশী প্রাণী। আবার হাতি, হরিণ, গরিলা, এরা আবার উদ্ভিদভোজী প্রাণী। যারা শুধু উদ্ভিদ খায় তাদের তৃণভোজী প্রাণী বলে। এই দেখো বিভিন্ন তৃণভোজী প্রাণী। আর যারা শুধুই মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলে। এই দেখো বিভিন্ন রকমের মাংসাশী প্রাণী।